যে কোনো ধাতব পদার্থ, ধরো এইরকম একটা আমাদের ধাতব পদার্থ আছে, বা আমাদের যে তার, কারেন্টের যে তার আছে, সেই তারের মধ্য দিয়ে এই পাশে এখানে উৎস আছে, এখানে উৎস আছে, আর এখানে হয়তো ধরো বাল্ব আছে। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এই যে কঠিন পদার্থ বা যে কোনো ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় কিভাবে না, এর মধ্য দিয়ে তড়িৎ যদি এই দিকে প্রবাহিত হয়, তড়িৎ যদি এই দিকে প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে, এই দিকে ইলেকট্রন প্রবাহ হয়। মানে ইলেকট্রন প্রবাহ হওয়ার ফলেই তড়িৎ প্রবাহ হয় যে কোনো ধাতব তারের মধ্য দিয়ে। কিন্তু যদি পরিবাহীটা কঠিন না হয়ে যদি তরল হয়, তাহলে তরল হলে তখন কিভাবে তড়িৎ পরিবহন করে না, তরল হলে তরলের যে তরল হবে বা যে পদার্থের দ্রবণ হবে, সেই পদার্থটা কী হবে, দ্রবণে বিয়োজিত হবে। যেমন যেমন কি হচ্ছে, আমি যদি NaCl এর কথা ধরি, NaCl মানে লবণ জলের একটা লবণের জলীয় দ্রবণ আছে। সেই লবণের জলীয় দ্রবণ যদি থাকে, সেই লবণের জলীয় দ্রবণ কীভাবে তড়িৎ পরিবহন করে না, লবণটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস এরকম আয়ন তৈরি করবে। এই যে কোনো দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে না, আয়নরা। সবসময় আয়নগুলোই হচ্ছে দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। এটাই হচ্ছে কঠিন এবং তরলের তড়িৎ পরিবহনের বৈশিষ্ট্য। কঠিনের মধ্য দিয়ে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর দ্রবণের মধ্য দিয়ে আয়ন তড়িৎ পরিবহন করে। আচ্ছা, এবার আমাদের কতগুলো আমরা জানি কতগুলো, যেমন তামা, সোনা, রূপা, লোহা, এরা সহজেই তড়িৎ পরিবহন করে, কিন্তু কাঠ, প্লাস্টিক, কাঁচ এরা তড়িৎ পরিবহন করে না। এবার আয়নীয় সমযোগে পড়ে এসেছি, আয়নীয় যৌগগুলো সাধারণত গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগগুলো যেমন চিনির জলীয় দ্রবণ, বেনজিন, ন্যাপথালিন, এরা গলিত বা জলে দ্রবীত অবস্থায় কোনোদিন তড়িৎ পরিবহন করে না। তাহলে এরকম কয়েকটা পদার্থ তড়িৎ পরিবহন করে, আবার কয়েকটা পদার্থ তড়িৎ পরিবহন করে না। সাধারণত তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এবার তাহলে এই যে তড়িৎ পরিবহন করার ফলে যে পদার্থটার কি হবে, ধর্মের পরিবর্তন ঘটবে বা নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হবে। ঠিক আছে, যে কোনো পদার্থ মানে কঠিন বাদের যে কোনো তরল পদার্থ বা দ্রবণ তড়িৎ পরিবহনের পর তার নতুন ধর্মনিষ্ঠ পদার্থ সে তৈরি করবে। আচ্ছা, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কি বললাম, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীত অবস্থায়, দেখো যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীত তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের মধ্যে হচ্ছে ক্ষার, হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমি একটা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম। মানে যে কোনো যে কোনো আয়নীয় যৌগগুলো সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। সাধারণত কী হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো পাওয়া গেল, সেগুলো কি সবাই কি সব রকম তড়িৎ পরিবহন করে? যেমন আমাদের কঠিনের ক্ষেত্রে লোহা যেভাবে তড়িৎ পরিবহন করে, সোনা কিংবা তামা লোহার থেকে বেশি তড়িৎ পরিবহন করে, সেরকম এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো পাওয়া গেল, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সমানভাবে তড়িৎ পরিবহন করে না, কেউ বেশি করে কেউ কম করে। সেই বেশি কমের উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কাকে বলবো না, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে, তাদেরকে বলা হয় তীব্র। আর মৃদু হচ্ছে যারা আংশিক জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজিত হয়। যেমন উদাহরণ ধরো NaCl। আমি ধরো উদাহরণ একটা ধরছি, NaCl। ধরো আমি 10টা NaCl অণু নিয়েছি। 10টা NaCl অণু নিলে তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাস, এই 10টাই বিয়োজিত হবে। 10টা ছিল, এই 10টা সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে বিয়োজিত হবে। যেমন ধরো এটা হচ্ছে তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো। এবার আমি ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটারও আমি 10টা নিলাম। অ্যাসিটিক অ্যাসিডেরও আমি 10 অণু নিলাম।
নিলে দেখা যাবে এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধরো এরকম বিয়োজিত হয়েছে COO CH3COO মাইনাস, এখানে 10 অণু লিখি, ধরো এখানে বিয়োজিত হবে ধরো 2 অণু বিয়োজিত হলো, 10 অণু লিখি 2 অণু বিয়োজিত, কিন্তু বাকি 8 অণু জলীয় দ্রবণে থেকে গেল, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। সেই জন্য অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি না মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুভাবে ভাগ করা যায়। আচ্ছা, আবার যেমন একটু আগে উদাহরণগুলো বললাম, গ্লুকোজের জলীয় দ্রবণ বা চিনির জলীয় দ্রবণ এরা কোনোদিন তড়িৎ পরিবহন করে না। তাহলে যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবিত অবস্থায় কোনোদিনই তড়িৎ পরিবহন করে না, সেই সমস্ত পদার্থকে কি বলবো না তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেমন হবে চিনি, পেট্রোল, বেঞ্জিন, অ্যালকোহল ইত্যাদি এইগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমাদেরকে ভাগ করতে হবে। এবার তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমি উদাহরণ দিলাম। এবার তোমাদেরকে একটা ছক করতে হবে, মানে তোমরা একটা ছক করে রাখবে, যে বইতে একটা দেখবে একটা ছক করা আছে, তো এটা তো পার্থক্য দেওয়া আছে। এবার তোমরা একটা উদাহরণগুলো দিয়ে একটা ছক করে রাখবে, এই পাশে লিখবে তীব্র আর এই পাশে লিখবে মৃদু। এই ছকে দেখো এবার তীব্র তড়িৎ পার্থক্যটা কী আছে দেখো, লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয় আর মৃদুগুলো লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়। জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি হবে তীব্রর ক্ষেত্রে, আর মৃদুর ক্ষেত্রে জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা খুবই কম হবে। জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন থাকবে, আর মৃদুর ক্ষেত্রে কী হবে আয়ন প্লাস অণু, মানে যেগুলো অবিয়োজিত ছিল সেগুলো থাকবে। এটা তো পার্থক্য গেল, কিন্তু আমি যেটা বলছি যে তীব্র মৃদু তড়িৎ কত উদাহরণ, যেমন এখানে হবে উদাহরণগুলো NaCl তুলে রাখবে, H2SO4, এ পাশে যেমন মৃদুর হচ্ছে CH3COOH, CH3COOH, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি H2CO3 এরকম, তারপরে হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOOH। আচ্ছা, এরকম। এবার কোশ্চেন দেবে যে সব থেকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা উদাহরণ দাও, সেটা হবে কি না অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সব থেকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এবার তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে ইলেকট্রোলাইসিস। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটে নূতন পদার্থ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যা সংজ্ঞা আর তড়িৎ বিশ্লেষণের প্রায় একই রকম সংজ্ঞা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কাকে বলে না, যে পদার্থটা বিয়োজিত হয়ে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করে সেই পদার্থটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হবে, আর সেই পদ্ধতিটাকে যেই পদ্ধতিতে বিয়োজিত হবে সেই পদ্ধতিকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ। যা গেছে কি? আচ্ছা, এবার এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হলো, এবার তড়িৎ বিশ্লেষণ করা হবে কিভাবে। এবার আমার এখানে একটা ছবি দেখো, এই দেখো এরকম একটা পাত্র, দেখো এরকম একটা পাত্র নেওয়া হয়েছে। এই যে একটা পাত্র নেওয়া হয়েছে, একটা এই পাত্রের মধ্যে দেখো দুটো ধাতব দণ্ড বা দুটো ধাতব পাত যুক্ত করা হয়েছে। তাহলে এই যে দুটো ধাতব পাত যুক্ত করা হয়েছে, এই দুটো ধাতব পাতকেই বলা হবে তড়িৎদ্বার। এই দুটো ধাতব পাতকে বলা হবে কি না, এগুলোকে বলা হবে তড়িৎদ্বার। আচ্ছা, তড়িৎদ্বার দু প্রকার, একটা ধনাত্মক একটা ঋণাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক আর ঋণাত্মক তড়িৎদ্বার। এই ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হবে অ্যানোড, ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হবে কি না অ্যানোড, আর ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হবে কি না ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড এই দুটো তড়িৎদ্বার। আর একটা পাত্র আছে, এই পাত্রটাকে বলা হবে না ভোল্টামিটার। পাত্রটাকে বলা হবে কি না ভোল্টামিটার, ভোল্টমিটার নয় ভোল্টামিটার। তাহলে দুটো তড়িৎদ্বার রাখা আছে, একটা হচ্ছে অ্যানোড ও ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বারকে সর্বদাই ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করতে হবে,
সর্বদাই ব্যাটারির অ্যানোড তড়িৎদ্বারকে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করতে হবে, আর ক্যাথোড তড়িৎদ্বারকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করতে হবে। আচ্ছা, এবার হলো এরকম সিস্টেমটা করা হলো। করার পর এবার আমার যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত দ্রবণ বা জলীয় দ্রবণ। গলিত দ্রবণ কীভাবে পাবো? যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে তাকে উত্তপ্ত করব, তার যে স্ফুটনাঙ্ক আছে, প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, সেই স্ফুটনাঙ্কে কী হবে, সেই পদার্থটা গলে যাবে। তখন সেই গলিত পদার্থটাকে এই ভোল্টামিটার পাত্রে নেব, অথবা সেই পাত্রটা বলছি, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা জলীয় দ্রবণকে আমরা এই পাত্রে নিলাম। যেমন উদাহরণ সাপেক্ষে আমরা কি করি না, NaCl, তাহলে NaCl নিলাম। তাহলে NaCl এর জলীয় দ্রবণ নিলে সে বিয়োজিত হয়ে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস Cl মাইনাস আয়ন উৎপন্ন করলো। অ্যাকচুয়ালি জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে কী করে না, ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎরা আসছে, তো তড়িৎরা ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এরকম দিকে তড়িৎ আসে, কিন্তু ইলেকট্রন এই দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে আসছে, এসে ওই তড়িৎরা এসে এই যে দ্রবণটা আছে সেই দ্রবণের মধ্যস্থ যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে বিয়োজিত করে। তাহলে বিয়োজিত করার পর তাহলে এই যে দ্রবণের মধ্যে দু প্রকার আয়ন আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন আছে। এবার দুটো তো তড়িৎদ্বার, একটা ক্যাথোড একটা অ্যানোড তড়িৎদ্বার। এবার ক্যাথোডকে আমি সি দ্বারা প্রকাশ করছি আর অ্যানোডকে এ দ্বারা প্রকাশ করছি। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে কোন আয়নগুলো যায় না, ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাটায়নগুলো যাবে। ক্যাটায়ন মানে Na+গুলো। এবার ক্যাথোডে কী আছে, ইলেকট্রন সমৃদ্ধ আছে, কারণ ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড যুক্ত আছে। তাহলে নেগেটিভ প্রান্ত দিক থেকে ইলেকট্রনগুলো আসে, এসে আমার ক্যাথোড তড়িৎদ্বারে জমা হয়। তাহলে সেই ক্যাথোড তড়িৎদ্বারে যেহেতু ইলেকট্রন সমৃদ্ধ, মানে ইলেকট্রনের আধিক্য আছে, মানে ইলেকট্রন বেশি আছে, সেই জন্য ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, গিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হবে। আর অ্যানোডে অ্যানায়নগুলো যাবে, গিয়ে কি করবে, যেহেতু এদের অ্যানায়নগুলো ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রনগুলো বর্জন করে কি করবে না, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী বললাম, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট পদার্থ উৎপন্ন করবে। দেখো NaCl ছিল, NaCl বিয়োজিত হয়ে দেখো সোডিয়াম পরমাণু তৈরি করছে আর ক্লোরিন পরমাণু তৈরি করছে। ওইরকম অ্যানোডে দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা ক্লোরিন অণু গ্যাস তৈরি করলো, বুদবুদ আকার ওই গ্যাসটা অ্যানোডের পাশ দিয়ে উপরে বেরিয়ে যাবে। তাই নতুন ধর্মবিষ্ট পদার্থ এইভাবেই তড়িৎ বিশ্লেষণ হয়। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে ক্যাথোডে কি হয়, ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাথোড আর অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোডে কি ঘটবে, ক্যাথোডে কি ক্যাটায়নগুলো গিয়েছিল, ক্যাটায়নগুলো গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ধাতব পদার্থে পরিণত করছে। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ। আর অ্যানোডে ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন বর্জন মানে জারণ। তাহলে এখান থেকে কোশ্চেন দেবে যে ক্যাথোড তড়িৎদ্বারে কি ঘটে না, বিজারণ ঘটে, আর অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে না, জারণ ঘটে। ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ আর অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটবে। এই কোশ্চেনটা পরীক্ষায় যদি শর্ট কোশ্চেন হিসেবে দেয় সেটা দিলেও দিতে পারে। আচ্ছা, এরপর আমরা কি পড়বো না, জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ পড়ার আগে আমরা তড়িৎদ্বার যে বললাম, তাহলে দুটো তো তড়িৎদ্বার, একটা ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার হিসেবে অনেক পদার্থ ব্যবহার করা হয়। তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হবে, গ্রাফাইট ব্যবহার করা হবে, কপার তড়িৎদ্বার ব্যবহার করা হবে। এই প্লাটিনাম, গ্রাফাইট এগুলো হচ্ছে সব নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তড়িৎদ্বারের প্রকৃতি অনুযায়ী তড়িৎদ্বারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় আর একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বারের মধ্যে কপার তড়িৎদ্বার পড়বে, আর নিষ্ক্রিয় তড়িৎদ্বারের মধ্যে প্লাটিনাম, গ্রাফাইট। এই উদাহরণগুলো মনে রাখবে, এটা কাজে লাগবে, কোনটা সক্রিয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার পরে আমি আসছি। এবার আমরা যে জলের যে তড়িৎ বিশ্লেষণ করব, একই সিস্টেমে প্লাটিনাম তড়িৎদ্বার নিলাম। দুটো প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে এই যে এই ছবির মতন, এখানে এই ছবির মতন আমি সিস্টেমটা করে তড়িৎ বিশ্লেষণ করব প্লাটিনাম তড়িৎদ্বার নিয়ে। তাহলে অ্যাকচুয়ালি জলের তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে জল, তো আমার জল বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে, H+ প্লাস OH মাইনাস। তাও ক্যাথোডে ক্যাটায়ন গেল, H+ গিয়ে কী করলো, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পর্যন্ত হলো।
এরকম 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর অ্যানোডে OH মাইনাস আয়নগুলো যাবে, গিয়ে কি করবে, সে ইলেকট্রন বর্জন করে OH পরমাণুতে পরিণত হলো। অনুরূপে 4টা OH পরমাণু যুক্ত হয়ে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। দেখো আমি কেন এরকম করলাম, এরকম কেন করলাম, দেখো 4টা হাইড্রোজেন পরমাণু, দেখো উভয় ক্ষেত্রে সমান রেখেছি, আয়নের সংখ্যা সমান রেখেছি। কারণটা হচ্ছে দেখো আমার তো এখানে তো জল উৎপন্ন হয়ে গেল, এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন গ্যাস, এই দুটো গ্যাস তো বেরিয়ে যাবে। তাহলে আমি এই দুটো গ্যাসের তুলনা করব, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের তুলনা করার জন্য আমি আয়ন সংখ্যাটাকে সমান নিলাম, উভয় ক্ষেত্রে 4 অণু করে ধরলাম। এবার জলের তড়িৎ বিশ্লেষণে তাহলে ক্যাথোডে ক অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না, 2 অণু, আর অ্যানোডে 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোডে 2 অণু হাইড্রোজেন উৎপন্ন হয় আর অ্যানোডে 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এদের আয়তনের অনুপাত কত না, এদের আয়তনের অনুপাতটা হবে 2:1। কি 2:1 কি, ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন। আবার যদি উল্টে দেয়, অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত, তাহলে 1:2 হবে। আর এদের ভরের অনুপাত কত হবে, দেখো হাইড্রোজেনের ভর যদি আমি বের করি এখানে, তাহলে 2 গুণিত 1 গুণিত 2 সমান কত, 4। আর অক্সিজেনের হচ্ছে 16 গুণিত 2 সমান 32। এবার 4:32 সমান কত, 1:8। তাহলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত না, 1:8। এই শর্ট কোশ্চেনগুলো আসে। জলের তড়িৎ বিশ্লেষণ হলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আছে আরেকটা, যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ এইখানে। এবার কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমরা দুটো মানে তড়িৎদ্বার হিসেবে 2 প্রকার পাত ব্যবহার করব। একবার হচ্ছে কপার পাতকে তড়িৎদ্বার হিসেবে, আর একবার হচ্ছে প্লাটিনামকে। তো আমি দুপাশেই দুটো করছি, এপাশে হচ্ছে প্লাটিনাম পাত ব্যবহার করছি, আর এপাশে কপার পাত ব্যবহার করছি। দেখো কপার সালফেট CuSO4 জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu2 প্লাস SO4 তৈরি করবে, দুটো মাইনাস। আর জলীয় দ্রবণ মানে জলও ছিল, জল বিয়োজিত হয়ে H প্লাস OH আয়ন তৈরি করবে। এটা খাতায় লিখে রাখো, এটা তৈরি করলো। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে ক্যাথোড পাতে কে যাবে আর অ্যানোড পাতে কে যাবে। তাহলে আমার তো এখানে জলীয় দ্রবণে টোটাল 2টো ক্যাটায়ন আর 2টো অ্যানায়ন আছে। এবার ক্যাথোডে কে যাবে, প্লাটিনামের ক্ষেত্রে করছি, ক্যাথোড পাতে আর অ্যানোড পাতে। আর তাহলে এখানে ক্যাটায়নগুলো কি কি ছিল, Cu2 আর H, আর অ্যানায়নগুলো ছিল SO4 আর একটা হচ্ছে OH। তাহলে কোন আয়নটা যাবে, এবার এটা জানার জন্য আমরা যে তড়িৎ রাসায়নিক শ্রেণী শিখেছিলাম, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কি, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একটু লিখছি। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি ছিল না, প্রথমে ছিল পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরে হচ্ছে আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, এরকম করে ছিল। তাহলে যত নিচের দিকে, উপর থেকে যত নিচের দিকে যাবে তাদের সক্রিয়তা কমতে থাকে, তার সক্রিয়তা কমতে থাকলে তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। মানে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। যেমন তাহলে আমাদের এখানে কি দুটো আয়ন ছিল, ক্যাটায়ন ছিল, হাইড্রোজেন আর কপারের মানে H+ আয়ন ছিল, Cu2 আয়ন ছিল। তাহলে কোন আয়নটার ইলেকট্রন গ্রহণের প্রবণতা, দেখো হাইড্রোজেনের নিচে কপার আছে, সেই জন্য কপারের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তাহলে কপারটা আগে ক্যাথোডের দিকে যাবে। ঠিক আছে, অনুরূপে এটা তো হচ্ছে ক্যাটায়নগুলোর আছে। এবার অ্যানায়নগুলোর ক্রমটা হচ্ছে, অ্যানায়নেরও এরকম একটা ক্রম আছে। প্রথমে হচ্ছে SO4 তারপরে হচ্ছে NO3 তারপরে Cl, তারপরে Br,
তারপরে আই, তারপরে ওর নিচে আছে OH মাইনাস, এরকম। এদের ক্ষেত্রে ইলেকট্রন বর্জনের প্রবণতা, ইলেকট্রন বর্জনের প্রবণতা এরকম। তাহলে অ্যানায়নগুলো দ্রবণে কী কী ছিল না, সালফেট, এই সালফেটমূলক ছিল, আর হচ্ছে OH ছিল। তাহলে কার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি? OH মূলকের। তাহলে অ্যানোডে কে যাবে না, OH মাইনাসগুলো যাবে। তাহলে আমি এখানে তাহলে যে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করেছিলাম, আর একটা হচ্ছে ক্ষেত্রে কি কপার তড়িৎদ্বার ব্যবহার করেছিলাম। তাহলে ক্যাথোডে কে যাবে না, Cu2+, সে গেল গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়ে গেল। আর অ্যানোডে কি হচ্ছে, OH মাইনাস আয়নগুলো যাবে গিয়ে ইলেকট্রন বর্জন করে OH পরমাণুতে পরিণত হলো। এবার চারটা OH পরমাণু মিলে, চারটা OH পরমাণু মিলে দু অণু জল আর এক অণু অক্সিজেন তৈরি করলো। এটা প্লাটিনাম পাতের ক্ষেত্রে ঘটে গেল, এরকম হলো। আচ্ছা, এবার আমার যে এর ক্ষেত্রে কি বলে, কপার তড়িৎদ্বার যদি ব্যবহার করি, কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে কি ঘটবে ঘটনাটা? আচ্ছা, কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে কীরকম, ক্যাথোডে একই সিস্টেম। ক্যাথোডে কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে ক্যাথোডে কী ঘটবে না, Cu2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়ে গেল। এবার অ্যানোডে তাহলে OH মাইনাস আয়ন যাবার কথা ছিল, গিয়ে OH পরমাণুতে ইলেকট্রন বর্জন করে। কিন্তু এই যে কপার তড়িৎদ্বার আর হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বারের মধ্যে, এটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার আর এটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। তখন যে বলছিলাম সক্রিয় তড়িৎদ্বার, এই কপার তড়িৎদ্বার সক্রিয় হওয়ার জন্য যে কপার যে পাতটা আছে তড়িৎদ্বার হিসেবে, সেই কপার পাত কী হবে, জলীয় দ্রবণের নিজে থেকেই কী হবে, জারিত হবে। নিজে থেকে জারিত হয়ে দুটো কপার পাত নিজে দুটো ইলেকট্রন বর্জন করে দ্রবণে কী করবে না, Cu2+ আয়ন দেবে। এটাই হচ্ছে ব্যতিক্রমী। এই যেহেতু সক্রিয় তড়িৎদ্বার হওয়ার জন্য সে নিজে থেকেই বিয়োজিত হবে, জারিত হবে। হ্যাঁ, মানে বিয়োজিত হবে, অর্থাৎ এখানে কি জারিত হবে, নিজেই অ্যানোডে জারণ ঘটে। তাহলে কপার পাত নিজেই জারিত হয়ে কি করবে না, জলীয় দ্রবণে Cu2+ আয়ন দেবে। ফলে জলীয় দ্রবণে সবসময় Cu2+ ও SO4 2- আয়নের সাম্যতা বজায় থাকবে। এটাই হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করার ফল। এই সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করে আমাদের কি হয়েছে না, এরকম সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলে, হ্যাঁ, এই মানে সক্রিয় তড়িৎদ্বার যে ব্যবহারের ফলে যে এই যে সিস্টেমে যে হচ্ছে, এর কতকগুলো ব্যবহারিক প্রয়োগ পরবর্তীকালে তোমরা লক্ষ্য করবে। হ্যাঁ, এবার আমরা যে তড়িৎ বিশ্লেষণ শিখলাম, এই তড়িৎ বিশ্লেষণ শিখে তো নিয়েছি, তাহলে এর তো ব্যবহারিক প্রয়োগ তো কাজে লাগাতে হবে। তো ব্যবহারিক প্রয়োগ কোথায় করব না, দেখো এর ব্যবহারিক প্রয়োগ তিনটে জায়গায় হয়। একটা হচ্ছে তড়িৎ লেপন, আর একটা হচ্ছে ধাতুর পরিশোধন, আর এক ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কাজে লাগানো হয়। এবার তড়িৎ লেপন জিনিসটা কি না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রথমে হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই বলা হবে তড়িৎ লেপন। দেখো, লোহা অপেক্ষা টিনের সক্রিয়তা অনেক কম। এবার লোহা যদি খোলা বায়ুতে থাকে তাহলে কী হবে, লোহা হচ্ছে মরচে ধরে যায়। তাহলে সেই মরচে নিবারণের জন্য আমরা কি হয়, তার উপর টিনের একটা লেপন দিয়ে দিলে তাহলে লোহাটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাছাড়া মরচে ধরার নিবারণের উপায় অনেকগুলো আছে, যেমন হচ্ছে আলকাতারা মাখিয়ে বা লুব্রিকেটিং অয়েল, হ্যাঁ, বা যে কোনো তেল জাতীয় পদার্থ সেই পদার্থটার উপর মাখিয়ে দিলে তাহলে মরচে আর ধরে না। এবার তড়িৎ লেপন ফলে কি হচ্ছে, ধাতুর উজ্জ্বলতাও বাড়বে, ধাতুর স্থায়িত্ব বেড়ে যাবে, কর্মক্ষমতাও বেড়ে যাবে। এগুলো হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। হ্যাঁ, এবার তড়িৎ লেপন কীভাবে করব, ওই একই সিস্টেমে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই আমরা তড়িৎ লেপন করব। সেখানে কি হবে না, ক্যাথোড রূপে কি ব্যবহার করব না, তড়িৎ লেপনের ক্ষেত্রে ক্যাথোড রূপে যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়, ক্যাথোড, আর অ্যানোড রূপে
আচ্ছা, যে ধাতুর প্রলেপ দেব, অ্যানোড রূপে না যে ধাতুর প্রলেপ, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে যে ধাতুর প্রলেপ দিব তার জলীয় দ্রবণ বা গলিত দ্রবণ ব্যবহার করব। যেমন ধরো আমার হচ্ছে কি হচ্ছে না, আমি হচ্ছে লোহার উপর এই যে লোহার উপর কার দেবো না নিকেলের প্রলেপ। তাহলে ক্যাথোডে কে নেব, লোহা নিব, অ্যানোডে নিব হচ্ছে নিকেল, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিকেলের লবণ বা নিকেলের জলীয় দ্রবণ। নিকেলের লবণ হচ্ছে কি না নিকেল সালফেট। বেশ, তাহলে এখানে যে এই যে আমাদের যে যে ধাতুর প্রলেপ দেবো এগুলো হচ্ছে সব হচ্ছে, তাহলে ক্যাথোড পাত হিসেবে লোহা নিলাম আর অ্যানোড পাত হিসেবে নিকেল। এই নিকেল হচ্ছে সক্রিয় তড়িৎদ্বারের আন্ডারে পড়বে, তাহলে নিকেল মানে অ্যানোড পাতটা ক্ষয়তে থাকবে, সেই যে আয়নটা গিয়ে কী হবে ক্যাথোডে জমা হবে, কারণ ক্যাথোডের উপরে সে তো ধাতু জমা হয়, তার জমতে থাকলো। তারপরে সেই পাত্রাকে বের করে এনে মানে ক্যাথোড পাত্রাকে বের করে এনে তাকে এবার হচ্ছে ছাঁচে ফেলে দিয়ে ছাঁচে মানে পালিশ করে দিয়ে এবার বাজারে ছেড়ে দেওয়া হলো। সেটা হচ্ছে কীরকম না, এই যে দেখো ছবিটায় এইভাবে দেখো, এই যেখানে যে ছবিটা আছে এইভাবে করা হচ্ছে। এটা হচ্ছে তড়িৎ লেপন করা হলো। আচ্ছা, অনুরূপে আমরা হচ্ছে কি না ধাতু নিষ্কাশন করব। ধাতু নিষ্কাশন করা হয়। ধাতু নিষ্কাশন কি করা হবে না, যেসব ধাতু তীব্র ধনাত্মক, ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সেই ধাতুর ক্লোরাইড, অক্সাইড বা হাইড্রক্সাইডকে তাপ প্রয়োগে বিগলিত করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতু নিষ্কাশিত হয়। মানে কি হচ্ছে, এটা হচ্ছে ধাতুবিদ্যা চ্যাপ্টারে আরও ভালো করে বোঝানো আছে না, অধিক সক্রিয় ধাতুগুলোকে কি করা হয়, আমরা অন্য কোনো পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারি না। ও সেই অধিক সক্রিয় ধাতুগুলোকে গলিত বা তাদের গলিত বা জলীয় দ্রবণ, এবার জলীয় দ্রবণ করতে গেলে কী হয়, তারা খুবই বিস্ফোরক সহ বিক্রিয়া ঘটে। সেরকম গলিত দ্রবণ করতে গেলে প্রচুর তাপমাত্রা লাগে, সেই জন্য তাদেরকে প্রথমে কি করা হবে না তাদের লবণ তৈরি করা হয়। সেই লবণ তৈরি করে তার জলীয় দ্রবণ করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। যেমন আমাদের এখানে একটা উদাহরণ আছে অ্যালুমিনা, যেমন আমাদের এইখানে একটা উদাহরণ আছে, এই যে দেখো, এই যে অ্যালুমিনা সংকেত হচ্ছে Al2O3। অ্যালুমিনা তড়িৎ বিশ্লেষণ করব। অ্যালুমিনার হচ্ছে স্ফুটনাঙ্ক প্রায় 1500 ডিগ্রি মতন সেন্টিগ্রেড। এবার এত তাপমাত্রা তৈরি করাও হচ্ছে অনেক ব্যয় সাপেক্ষ, সেই জন্য অ্যালুমিনার সঙ্গে কি করা হবে না 60% ক্রায়োলাইটের সংকেত দেখো AlF3 3NF, আর হচ্ছে 20% ফ্লুসপারের সংকেত হচ্ছে CF2 মিশিয়ে দিলে অ্যালুমিনার গলনাঙ্ক হঠাৎ করে কমে গিয়ে 900 চলে আসে। তারপরে 900 তাপমাত্রায় গলিয়ে দিল, দিয়ে এর ওটা তড়িৎ বিশ্লেষণ হলো। এবার ওর তড়িৎ বিশ্লেষণ করতে হলে এবার দুটো তড়িৎদ্বার নিতে হবে। এবার দুটো তড়িৎদ্বার হচ্ছে একটা গ্রাফাইট তড়িৎদ্বার আর একটা গ্যাস কার্বন তড়িৎদ্বার। এবার গ্যাস কার্বনটা হচ্ছে তোমার হচ্ছে ক্যাথোডে, এখানে ক্যাথোড হিসেবে গ্যাস কার্বন, আর অ্যানোড হিসেবে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করব। ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলাম। তড়িৎ বিশ্লেষণ করলে আমি ক্যাথোডে কি পাবো, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাবো, মানে গ্যাস কার্বনের গায়ে একটা অ্যালুমিনিয়ামের স্তর পড়বে। আচ্ছা, আর অ্যানোডে কি হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এই যে দেখো, তার তড়িৎ বিশ্লেষণ মানে অ্যালুমিনা সংকেত কি Al2O3, দেখো Al2O3 বিয়োজিত হয়েছে। আমার এই বিক্রিয়াগুলো না করলেও চলবে, এগুলো না করলেও চলবে, কিন্তু এটা দরকার। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ করছে, এবার ক্যাথোডে কে গিয়েছে আর অ্যানোডে কে গিয়েছে, হয়েছে। আচ্ছা, আর ধাতুর বিশুদ্ধীকরণে কি হয়েছে না, আমরা যে খনিজ থেকে যে আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন করি, সেই ধাতু কিন্তু যে নিষ্কাশন হয় সেই ধাতু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না। তাকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নিতে হয়।
ধাতু থেকে আকরিক নিষ্কাশন আকরিক থেকে ধাতু নিষ্কাশন করে যে ধাতু পাওয়া যাবে অবিশুদ্ধ ধাতু, তাকে বিশুদ্ধ করতে হলে কি করতে হবে না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কাজে লাগাতে হবে। এখানে কি করা হবে না যে ধাতুর আমরা বিশুদ্ধ করব সেই ধাতুর ক্যাথোড হিসেবে সেই ধাতুর বিশুদ্ধ ধাতু নেব, আর অ্যানোডে নেব সেই মানে যে ধাতুটাকে বিশুদ্ধ করব। অবিশুদ্ধ ধাতু অ্যানোডে নেব, আর তড়িৎ বিশ্লেষণ রূপে সেই ধাতুর জলীয় দ্রবণ নেব বা গলিত দ্রবণ নেব। আচ্ছা, ধরো এখানে আমাদের উদাহরণ দিয়েছে কপার। এবার কপারে তড়িৎ তাহলে বিশুদ্ধ কপার পাদ নেব, মানে কপার ধাতুর বিশুদ্ধকরণ করব, আর অ্যানোডে অবিশুদ্ধ কপারের পাদ নেব। আচ্ছা, এবার এখানে যে তড়িৎ বিশ্লেষণ আমরা যে প্রক্রিয়াটা জানি এই রকম পাত্র ছিল, এখানে হচ্ছে এটা হচ্ছে কি অ্যানোড পাত, আর এটা হচ্ছে ক্যাথোড পাত, তারপরে এটা হচ্ছে ক্যাথোড পাত। তাহলে এই জায়গায় একটা যখন কপারকে বিশুদ্ধকরণ করব তাহলে এই জায়গায় একটা মসলিনের তার জালি রাখতে হয়। এবার এটা তো অবিশুদ্ধ, এটা তো অবিশুদ্ধ কপার দণ্ড আছে, আর এটা হচ্ছে বিশুদ্ধ কপার, এটা হচ্ছে বিশুদ্ধ। এবার আমরা কি জানি অ্যানোড কপার হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার, তাহলে এ বিয়োজিত হবে, এ ক্ষয়তে থাকবে, ক্ষয়ে জলীয় দ্রবণে CO2 প্লাস আয়ন দেবে, সেটা এসে এই বিশুদ্ধ কপারের উপর জমতে থাকবে। আর যখনই ক্ষয়তে থাকবে তাহলে এর মধ্যে যে অবিশুদ্ধিগুলো আছে সেই অবিশুদ্ধিগুলো এই তার জালির মধ্যে মসৃণে যে তার জালি আছে সেখানে জমতে থাকবে। এই যে তার জালির মধ্যে জমতে থাকলো, এই যে কাদার আকারে যে পদার্থগুলো জমে সেগুলোকে বলা হয় কি অ্যানোড মাড। এখানে কি মূল্যবান ধাতু থাকে? এখানে থাকে সোনা, রূপা আর প্লাটিনাম, এই 3 প্রকার মূল্যবান ধাতু এখানে থাকে। সোনা, রূপো, প্লাটিনাম এই ধাতুগুলো মূল্যবান ধাতুগুলো থাকে, আর এইটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। আর প্রক্রিয়াটা সব একই রকম, ঠিক আছে? এবার যতটা বুঝতে পারলে আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা ছক আছে, এবার সেই ছকটা করবে। যেমন ধরো আমি তো লোহার উপর নিকেলের প্রলেপ দিয়েছি, যেমন লোহার উপর সোনার প্রলেপ দিব। সোনার প্রলেপ দিলে কি তড়িৎ পাথর ব্যবহার করব? পটাশিয়াম অরোসায়ানাইড। সোনার প্রলেপ দিতে হলে পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেত হচ্ছে AuCN2। এটা হচ্ছে সোনার প্রলেপ, সোনার তড়িৎ বিশ্লেষ্য। আর রূপার তড়িৎ বিশ্লেষণ নিলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা হচ্ছে রূপার। আর তামার প্রলেপ, নিকেলের প্রলেপ, সেগুলো তো নিকেলের প্রলেপ হলে নিকেল সালফেট। এরকম কতগুলো একটা ছক আছে, বইতে দেখবে, সেই বই থেকে এইগুলোকে মুখস্থ করবে, ঠিক আছে? এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার।